তো এখন আমরা আলোচনা করব ENBS এর 1.3 নিয়ে, যেটা হলো বাস্তুতন্ত্র প্রকারভেদ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা বেসিক কনসেপ্ট, যে দুটো উপাদান রয়েছে বাস্তুতন্ত্রের মধ্যে একটা হচ্ছে জীবজ উপাদান আর একটা হচ্ছে অজীবজ উপাদান। এই বাস্তুতন্ত্র আবার দুই প্রকারের, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে মনুষ্যসৃষ্ট বাস্তুতন্ত্র। কয়েকটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র হলো সামুদ্রিক বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্র যেমন বনভূমি, মরুভূমি ইত্যাদি, এবং কৃত্রিম বাস্তুতন্ত্র বা মনুষ্যসৃষ্ট বাস্তুতন্ত্র যেমন শস্যক্ষেত বা অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র। তো এবার একটু জেনে নিই বনভূমির বাস্তুতন্ত্র সম্পর্কে। বনভূমির বাস্তুতন্ত্রে দু ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে জীবজ আর একটা হচ্ছে অজীবজ উপাদান। যে কোনো বাস্তুতন্ত্র দু ধরনের উপাদান নিয়ে গঠিত, জীবজ এবং অজীবজ উপাদান। এবার একটু দেখে নিই এই বনভূমির বাস্তুতন্ত্রে কি কি আছে। এই বনভূমির বাস্তুতন্ত্রে বর্গীয় কিছু উদ্ভিদ দেখা যায়, স্থলবর্গীয় উদ্ভিদ অর্থাৎ সরু সূচাকৃতি পাতাযুক্ত উদ্ভিদ যেমন পাইন, ফার, বার্চ ইত্যাদি। চিরহরিত উদ্ভিদ দেখা যায়, পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। এই জিনিসগুলো মনে রাখতে হবে যে বনভূমির বাস্তুতন্ত্রে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়। স্থলবর্গীয়, চিরহরিত, পর্ণমোচী তিন ধরনেরই। এবং এখানকার জীবজ উপাদানগুলি হলো উৎপাদক, খাদক এবং বিয়োজক, এবং অজীবজ উপাদানগুলি হলো ভৌত উপাদান, অজৈব উপাদান এবং জৈব উপাদান। এগুলোও কিন্তু সেই সব জায়গায় সব বাস্তুতন্ত্রে সেম, জীবজ উপাদান আর অজীবজ উপাদানগুলো। তাহলে আমরা এখন জানবো চারণভূমি বা তৃণভূমির বাস্তুতন্ত্র সম্পর্কে। তো চারণভূমির বাস্তুতন্ত্র হচ্ছে গবাদি পশুর খাদ্যের একটা আদর্শ উৎস, কারণ গবাদি পশুরা ঘাস খায় এবং এই চারণভূমিতে তো অনেক ঘাস পাওয়া যায়। এছাড়া একটা তথ্য মনে রাখতে হবে যে চারণভূমি বা তৃণভূমিতে দুই প্রকার উদ্ভিদ জন্মায়, একটা হচ্ছে পোয়েসি আর একটা হচ্ছে সাইপারসি। এইগুলো হচ্ছে ঘাস, মানে এগুলো হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ, ঠিক আছে, বড় বড় ঘাস জাতীয় উদ্ভিদ এগুলো, সাইপারসি, পোয়েসি, এগুলো চারণভূমিতে জন্মায়। এরপর আমরা জানবো মোহনা অঞ্চল নিয়ে। তো মোহনা অঞ্চল হচ্ছে, আমরা জানি ম্যানগ্রোভ অঞ্চলটা একটা মোহনা অঞ্চল। মোহনা অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ দেখা যায় সেগুলোকে বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ বা লবণাম্ব উদ্ভিদ। এই মোহনা অঞ্চলে যে জলটা থাকে সেই জল লবণাক্ত প্রকৃতির হয়ে থাকে, এবং এই মোহনা অঞ্চলে মাটি হয় সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, অর্থাৎ এই মাটিগুলো হালকা লবণাক্ত এবং শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও মোহনা অঞ্চলে ওই কাদার মধ্যে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাকে ইউফাউনা বলা হয়। তো এই একটা ভালো কোশ্চেন। আর তাছাড়া আমরা যদি জানি তো এই মোহনা অঞ্চলে কী হয়, ঠেসমূল এবং শ্বাসমূল দেখতে পাওয়া যায়। তাছাড়া মোহনা অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, সুন্দরী, গরান, গেওয়া, এগুলো থেকে অনেক কাঠ, জ্বালানি এগুলো পাওয়া যায়। তো যার জন্য বনজ সম্পদের একটা অন্যতম উৎস হচ্ছে এই মোহনা অঞ্চল। আর একটা আছে যে মোহনা অঞ্চলে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যেগুলোকে আমরা বলি সাইক্লোন, বাস এইগুলোই আছে মোহনা অঞ্চলে। পরবর্তী বাস্তুতন্ত্র আছে লিন্টিক বাস্তুতন্ত্র, ঠিক আছে। এতক্ষণ আমরা স্থলজ বাস্তুতন্ত্রে ছিলাম, আবারও আছে পরে, কিন্তু মাঝখানে আমরা একটু আসছি সাধু জলের বাস্তুতন্ত্রে। সাধু জলের বাস্তুতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লেন্টিক, একটা হচ্ছে লুটিক। লেন্টিক বাস্তুতন্ত্র অর্থাৎ প্রায় স্থির বা স্থির জলের, স্থির মিষ্টি জলের বাস্তুতন্ত্র, যেমন পুকুর, হ্রদ ইত্যাদি। এইগুলোতে কী হয়, মিষ্টি জল থাকে, মানে আমরা যেই সাধু জল পান করি যে জলগুলো, এইরকম জল থাকে, এবং এখানটা এই জলগুলো স্থির প্রকৃতির হয়ে থাকে। তো স্থির সাধু জলের বাস্তুতন্ত্র হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র। এই লেন্টিক বাস্তুতন্ত্রের অপর নাম হচ্ছে ল্যাক্সটিন বাস্তুতন্ত্র। এই ল্যাক্সটিন কথার অর্থ হচ্ছে হ্রদ সম্পর্কিত। এরপর এই যে লেন্টিক বাস্তুতন্ত্র নিয়ে যে অধ্যয়ন করা হয় বা লেন্টিক বাস্তুতন্ত্র নিয়ে যে পরবর্তীকালে পড়াশোনা করা হয়, তো একে বলা হয় লিমনোলজি। এছাড়াও লেন্টিক যে বাস্তুতন্ত্র, সেখানে কি প্রচুর পরিমাণে মৎস্য উৎপাদন হয়, মানে মাছ উৎপাদন হয়, তাই এইগুলো বাণিজ্যিক উৎস হিসেবে কাজ করে বা বাণিজ্যিক ক্ষেত্রে বহু সুবিধা দেয়। এরপর আছে লটিক বাস্তুতন্ত্র। লটিক মানে হচ্ছে প্রবাহমান মিষ্টি জল বা স্বাদু জলের বাস্তুতন্ত্র, যেমন হচ্ছে নদী, ঠিক আছে, প্রবাহমান জল দ্বারা থাকে নদী। লটিক বাস্তুতন্ত্রে আবার দু ধরনের জোন দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে র্যাপিড জোন, একটা হচ্ছে পুল জোন। এই র্যাপিড জোন বলতে বোঝায় যে লটিক বাস্তুতন্ত্রের ওপরই এলাকাটা, আর পুল জোন বলতে বোঝায় লটিক বাস্তুতন্ত্রের নিম্ন ভাগটা বা নিম্ন এলাকাটা, যেখানে প্ল্যাঙ্কটনরা জন্মায়। ওকে, প্ল্যাঙ্কটন কি আমার বলার দরকার হবে না, প্ল্যাঙ্কটন হচ্ছে ওই জলজ এক প্রকার উদ্ভিদ যারা উৎপাদকের কাজ করে। এছাড়াও এই যে আমাদের লটিক বাস্তুতন্ত্র, সেটা কিন্তু সেচ এবং পানীয় জলের উৎস হিসেবে কাজ করে, ও বন্যা নিয়ন্ত্রণ, জলচক্র নিয়ন্ত্রণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদেরকে একটু জানতে হবে নোনা জলের বাস্তুতন্ত্র সম্পর্কে। নোনা জলের বাস্তুতন্ত্র একটাই আছে, যেটা হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র, এবং এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলজ বাস্তুতন্ত্র। এখানে ক্লাউন জাতীয় সামুদ্রিক মাছ জন্মায়। তারপর এই সামুদ্রিক বাস্তুতন্ত্রকে 9টি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে আমি কয়েকটি ভাগ বলি, যেমন হচ্ছে নেরিটিক অঞ্চল, বেন্থিক অঞ্চল, ইউফোটিক অঞ্চল, ডিসফোটিক অঞ্চল, অ্যাফোটিক অঞ্চল ইত্যাদি।
নেরিটিক অঞ্চল অর্থাৎ হচ্ছে নেরিটিক অঞ্চল হচ্ছে ওই মানে ওই সমুদ্রের একদম উপর স্তরটা। তারপর আছে বেন্থিক অঞ্চল। বেন্থিক অঞ্চল মানে হচ্ছে ওই মহীসোপান থেকে সমুদ্রের মাঝামাঝি অবস্থানটা হচ্ছে বেন্থিক অঞ্চল। তারপর যে সমুদ্রের যে অংশে সূর্যালোক ভালোভাবে প্রবেশ করে সেটাকে বলে ইউফোটিক অঞ্চল। তারপর যেখানে সূর্যালোক আংশিক প্রবেশ করে সেটাকে বলে ডিসফোটিক অঞ্চল। এবং যেখানে অ্যাফোটিক অঞ্চল, যেটা বা অ্যাফোটিক জোন, যেখানে সূর্যালোক একবারেই প্রবেশ করে না, সেই জায়গাটাকে বলা হয় অ্যাফোটিক অঞ্চল। এইগুলোই আছে। এবার একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। জলাভূমির বাস্তুতন্ত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। জলাভূমিকে কী বলা হয়? আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে ন্যাচার্স কিডনি বলা হয়। যেহেতু প্রকৃতির বিভিন্ন দূষণগুলোকে জলাভূমি শোষণ করে নিয়ে সে পরিবেশকে দূষণমুক্ত রাখে, তাই জলাভূমির বাস্তুতন্ত্রকে বলা হয় ন্যাচার্স কিডনি। এছাড়া বৃহত্তম জলাভূমির বাস্তুতন্ত্র হলো ল্যানোস ডি ম্যাক্সোস, যেটা বলিভিয়ায় অবস্থিত এবং এর আয়তন হচ্ছে 17 মিলিয়ন একর। মানে জলাভূমি বাস্তুতন্ত্রকে রক্ষার জন্য কয়েকটি সম্মেলন হয়েছিল, যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রামসার সম্মেলন, যেটি 1971 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং তার পরবর্তীতে 2000 খ্রিস্টাব্দে বিশ্ব জলাভূমি সম্মেলন হয়েছিল বা বিশ্ব জলাভূমি সংরক্ষণ সম্মেলন হয়েছিল হলো। এবং এই জলাভূমি হচ্ছে জীব বৈচিত্র্যের বৃহৎ বাজার, কারণ এই জলাভূমিতে অনেক প্রকার জীব, ঠিক আছে, মানে জলজ জীবগুলো মেনলি অনেক প্রকার বাস করে, তাই একে বলা হয় জীব বৈচিত্র্যের বৃহৎ বাজার। এছাড়াও এই জলাভূমি সংরক্ষণের জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়, ঠিক আছে। দুটো সম্মেলন তো পড়লাম, এবার একটা প্রকল্প নিয়ে জানতে হবে, যে প্রকল্পটার নাম হচ্ছে ফ্রেশ ওয়াটার চ্যালেঞ্জ, এবং এই প্রকল্পটা 2023 সালে নেওয়া হয়েছিল। এবার আরেকটা স্থলজ বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা একটু জানবো, যেটা হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র। এই মরুভূমির বাস্তুতন্ত্র খুবই সহজ, এখানে 2 থেকে 3টা কোশ্চেন থাকবে। যেমন মরুভূমির বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রকার ঔষধি গাছ জন্মায়, যেগুলোকে বলা হয় গুলগুল। এছাড়াও মরুভূমি অঞ্চলে যে সমস্ত মানে এক কথায় উদ্ভিদগুলো থাকে, যেগুলো জ্বালানি তারপর হচ্ছে ঔষধ ইত্যাদি প্রস্তুতি কাজে লাগে। এছাড়া এই মরুভূমির যে জলবায়ু সেটা হয় শুষ্ক এবং চরম ভাবাপন্ন প্রকৃতির, মানে শুষ্ক প্রকৃতি হয় এবং খুব গরম হয়ে থাকে, ঠিক আছে। এই মরুভূমি অঞ্চলে যে মরুদ্যানগুলো থাকে, অর্থাৎ যে ছোটো ছোটো অংশে জল দেখতে পাওয়া যায় মরুভূমিতে, সেই জায়গাগুলোতে কিন্তু জীববৈচিত্র্য অধিক পরিমাণে থাকে, ঠিক আছে। এটা খুব ভালো কোশ্চেন। যে এছাড়াও এই মরুভূমিতে এক প্রকার গাছ জন্মায়, যেটা হচ্ছে জোসুয়া, যেটা হলো এক প্রকার ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। তাহলে এখানে আজ আমাদের বাস্তুতন্ত্র শেষ, মানে 1.4 শেষ, বাস্তুতন্ত্রের প্রকারভেদ শেষ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে আশা করছি। তো ভালো লাগলে লাইক করে দিও।